আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য লাইভে উপস্থিত হয়েছি। আমার সাথে উপস্থিত আছেন একজন আ বিশিষ্ট আইনজীবী নিউ ইয়র্ক থেকে। আমরা মূলত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব যে বাংলাদেশে আ গত ২ দিন আগে আমরা দেখেছি যে আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আটকের সম্ভবত ১ সপ্তাহের মাথায় তিনি বের হয়ে গেলেন। তো আইন মন্ত্রণালয় এত তৎপর আওয়ামী লীগের নেতাদেরকে জামিন দেওয়ার জন্য, আ যেখানে বেগম খালেদা জিয়ার মতো একজন বয়স্ক সিনিয়র সিটিজেন এবং তিনি বাংলাদেশের ২-৩ বারের ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। তার জন্য এত দ্রুত কাজ করা গেল না, অথচ সাবের হোসেন চৌধুরীর জন্য এত দ্রুত তারা জামিনের ব্যবস্থা করে ফেললেন। কার পকেটে কত টাকা গিয়েছে? আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই বিষয়টার খোঁজ নেওয়া দরকার। কারণ ডক্টর ইউনূসের ঘাড়ে মাথা রেখে তারপরে যারা আলী ইমাম মজুমদার, আসিফ নজরুলের মতো যারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ভারী করছেন, তাদের ব্যাপারে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নাকি সতর্ক না হন, তাহলে সারা জীবনের তিনার যে সম্মান, তিনার যেই স্বীকৃতি সারা পৃথিবীব্যাপী প্রতিষ্ঠিত হয়েছে, সেটাতে আমার মনে হয় সমস্যা দেখা দিতে পারে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে যেমনটি বলছিলাম উপস্থিত আছেন অ্যাটর্নি শেখ সেলিম। সেলিম ভাই, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে যাব তার আগে, যারা স্বৈরাচারী সরকারের পতনের পর, তারপরেও আমরা দেখছি যে আওয়ামী লীগের নেতাদেরকে ক্যান্টনমেন্টে জায়গা দেয়া হচ্ছে। আওয়ামী লীগের নেতাদেরকে বিএনপি, জামায়াত, এমনকি উপদেষ্টাদের কারো বাসায়ও এই আওয়ামী লীগের নেতারা পালিয়ে থাকার কথা আমরা শুনতে পেয়েছি। এরই মধ্যে আপনি দেখেছেন যে আনোয়ার হোসেন মঞ্জু, তাকে প্রায় ৫ কোটি টাকা আপনার ঘুষ নিয়ে তারপরে একজন উপদেষ্টা, সরাসরি নাম ধরেই বলি, আসিফ নজরুল, তিনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি ৫ কোটি টাকা নিয়ে তারপরে তাকে ছেড়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম দিচ্ছেন যে তিনি এই বিষয়গুলো জানেন, তার পক্ষ থেকেই অনুরোধ আছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। সবশেষ সাবের হোসেন চৌধুরীকে আপনার ছেড়ে দেওয়া হলো। তো এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? একটা স্বৈরাচারী সরকার যারা সরাসরি বাংলাদেশের মানুষকে খুনের সাথে জড়িত, তাদেরকে বিচার না করে এইভাবে ছেড়ে দেওয়া হচ্ছে, এই জায়গাগুলো আপনার কাছে মূল্যায়ন জানতে চাই। ডেফিনেটলি এটা খুব ট্রাবলসাম, বিশেষ করে যে স্বয়ং উপদেষ্টাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসছে, এগুলোতে ইনভেস্টিগেশন হওয়া উচিত। তার কারণ এটা খুবই ট্রাবলসাম। এটা এক আলোকেন বিপ্লবের বা গণ অভ্যুত্থানের চেতনার জন্য টোটালি পরিপন্থী একটা ব্যাপার, টোটালি সাংঘর্ষিক একটা ব্যাপার। এই যে ১৫০০ উপরে যারা মারা গেল, প্লাস ২২-২৩ হাজার বা তার বেশি সংখ্যক লোক এখনো ভুগছে, যারা চোখ হারাইছে, যারা হাত হারাইছে, পাও হারাইছে, বিভিন্ন ধরনের ইনজুরি বা বিভিন্ন ধরনের জখমে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে। তাদের কাছে এই জাতি কি বলবে বা এই উপদেষ্টা পরিষদ কি বলবে? এ ব্যাপারে আমিও আপনাদের বলবো যে এই যে আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা ল মিনিস্ট্রিতে যান, ওনার কাছে ব্যাখ্যা দাবি করেন যে কেন আপনার বিরুদ্ধে এই অভিযোগ আসছে, এবং এই যে ম্যাজিস্ট্রেট জামিন দিল বা কোর্ট জামিন দিল, সেখানে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করেন আপনারা যে আপনি কার কথায় জামিন দিলেন। এটা অত্যন্ত ট্রাবলসাম। যদি এইটা যেই করুক না কেন, এইটা তাদের বিচারের মুখোমুখি হওয়া উচিত। তার কারণ শোনেন, একটা জিনিস হয়তো বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আছে, যেটা খুব পরিমিত আকারে ছিল। এই গত সরকার ক্ষমতা নেওয়ার আগে দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি ছিল, কিন্তু এই সরকারের আন্ডারে একটা মহামারী রূপ নিয়েছিল, যাতে সমস্ত রাষ্ট্রযত্ন ধ্বংস হয়ে গেছে। যা সরকারি অফিসাররা যথেচ্ছা তথেচ্ছা ব্যবহার করেছে, এই যে দুর্নীতির মানে থাকে আইনের ঊর্ধ্বে থেকে, বিচার ব্যবস্থার ঊর্ধ্বে থেকে, আয়নাগরের মতো বিভৎস সৃষ্টি হয়েছে, সমস্ত রাষ্ট্রযন্ত্র ভেঙে পড়েছে। সুপ্রিম কোর্টের জাজদের বিরুদ্ধেও সেই সময় এই ধরনের অভিযোগ ছিল। বিচার বিভাগকে টোটালি দলীয়করণ, তারা বিচার বিভাগ সহ সরকারের সর্ব বিভাগ দুর্নীতির মহা উৎসবে মেতে উঠছিল এবং তারা কোনো দায়বদ্ধতার ভিতরে ছিল না। এইভাবে জাতিটাকে ধ্বংস করা হয়েছে, অর্থনৈতিক জীবনকে ধ্বংস করা হয়েছে, আমাদের শাসন ব্যবস্থার অবকাঠামোকে ধ্বংস করা হয়েছে। জনগণ
এমন একটা দেশে বাচ্চাদের একটা নৈরাজ্যপূর্ণ রাষ্ট্রের অধিকার ছিল। এটা তো ফেইল্ড স্টেট, টোটালি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছিল। এখন যারা এই যে এই তত্ত্বাবধায়ক এই যে এই অন্তর্বর্তীকালীন সরকার হলো, যাদের রক্তের উপর দিয়ে তারা শপথ নিল, যাদের রাহাজানি এই হাহাকার আর ব্যথার ভিতর দিয়ে আজও তারা অপারেট করছে হসপিটালে বিভিন্ন, একটা জিনিস লক্ষণীয় দেখেন, এই সেদিন দেখলাম যে যে সমস্ত বাচ্চারা শহীদ হয়েছে, স্কুলের বাচ্চারা, তাদের মাত্র 50,000 টাকা দিছে এই এই যে এই এক উপদেষ্টা খুবই বাহাবা নিচ্ছেন। 50,000 টাকা দিয়ে একটা ফ্যামিলির কি হয়? এত বড় তুচ্ছ নগণ্য এদের অপমান করা ছাড়া আমি আর কিছু মনে করি না। যে 50,000 টাকা তুলে দিয়ে তারপরে আবার নিউজ করে দিয়া ইয়ে করে দিয়া, এই সরকার কোথায় আছে? আর যদি আমি শিওর যদি এই সরকারের লোকজন বা যারা জামিন দিচ্ছে এরা কিছুটা দুর্নীতির সাথে প্রক্রিয়া যুক্ত মনে হচ্ছে। একটা লোক জামিন পেতেই পারে আইন ব্যবস্থার ভিতর থাকে, কিন্তু তার ইনভেস্টিগেশন যদি লুজ হয় সে আস্তে আস্তে এখান থেকে সরে যাবে। সে যদি ইনভেস্টিগেটর, জাজেস, প্রসিকিউটার্স, সরকারের ঊর্ধ্বতন কর্মচারীদের এইভাবে টাকা দিয়ে কিনে ফেলতে পারে, তাইলে আর এই বিপ্লবের অর্থটা কি থাকলো? আমি বুঝি না ছাত্র সমন্বয়করা কি করছে। আমি প্রথমেই আপনার সাথে প্রথম দিকেই বলছিলাম যে এই এই দুর্নীতিবাজ সরকার যেটা এবং তার নেতারা কর্মীরা আর তাদের উৎসাহ দেওয়া আমলারা, এরা হাজার হাজার কোটি টাকা আনছে, হাজার হাজার কোটি এদের কাছে আছে, তারা এদের কিনে নেবে। এরা যদি বিক্রি হয়ে যায় আবার তাদের কাছে, তাহলে তো সেই সেই সরকারের ফেরত আত্মারা এখনো আছে বিভিন্ন জায়গায় এবং এরা ফেরত আসবে। আমাদের উচিত ডক্টর ইউনূস সাহেবকে বলা যে আপনি একটু ভালো লোক আনেন, এই সমস্ত দুর্নীতিবাজদের যাদের বিরুদ্ধে যারা মানে বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ না। সেক্ষেত্রে আসিফ নজরুল ছিল বিপ্লবের দিদের সাথে, উনি অনেক স্টেপস নিছে, কিন্তু ওনার বিরুদ্ধে এইসব অভিযোগ আসাটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু এই বিপ্লবের চেতনার সাথে অনেক বিপ্লবের এই ক্যাবিনেটে অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারে অনেক উপদেষ্টা আছে, তাদের কার্যকলাপ দেখে এবং তাদের নীরবতা দেখে এবং অকর্মণ্য কি বলবো নীরবতায় দেখে এবং তাদের অ্যাক্টিভিটি এত স্পষ্ট না বা প্রতীয়মান না যে তারা কোন রকমে এই 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 আন্দোলনের চেতনার সাথে তারা জড়িত ছিল। যেহেতু তারা আন্দোলনের চেতনার সাথে জড়িত না, তারা এই আন্দোলনকে সফল করবে বলে আমার মনে হয় না, বা তাদের সেই মানসিক ইনভেস্টমেন্ট নাই। তাদের তো একটা মানসিক বিনিয়োগ থাকতে হবে যে আমরা এই চাই, এই হবে। তো সেক্ষেত্রে চরম হতাশায় এই জাতি বিয়ে করছে। তার কারণ অনেকেই বলছে যে দৃশ্যমান দেখতেছি না যে আমরা কিছু। ডক্টর ইউনূস হয়তো অনেক কাজ করছে, কিন্তু সে তো একা মানুষ, 85 ইয়ার্স ওল্ড, তার পক্ষে তো একা সম্ভব না। তার সহযোদ্ধা যারা আছে এই উপদেষ্টারা, তাদের অনেক নীরবতা দেখা যাচ্ছে এই সমস্ত ব্যাপারে। আমি জানি না যে এই ধরনের অভিযোগে কতটুকু সত্যতা আছে, তবে তাদের নীরবতাই প্রমাণ করে যে তারা হয়ে যেতে পারে। একটা জিনিস দেখেন, মানে কে কি অভিযোগ করছে সেটা জানার দরকার নেই। সোশ্যাল মিডিয়াতে অনেককে নিয়ে অনেক ধরনের কথা হয়, কিন্তু আপনার কাছে এই জিনিসটা কি স্বাভাবিক মনে হচ্ছে কিনা? একটা হত্যা মামলার আসামি জনাব সাবের হোসেন চৌধুরী, তাকে তার বলা হয়েছে যে যতটুকু শুনলাম যে শারীরিক অবস্থার বিবেচনায় নিয়ে তারপরে তাকে তিনি নিজে পায়ে হেঁটে তারপরে জামিন নিয়ে কারাগার থেকে বের হলেন, গাড়িতে উঠলেন। আমার কাছে দেখে তাকে খুব বেশি অসুস্থ মনে হয় নাই, কিন্তু এই পরিস্থিতির ভেতরেও তাকে দেওয়া হলো। কোনো না কোনো একটা ইন্টারেস্ট সেখানে ছিল। সেই ইন্টারেস্টটা কি, কে এটা করেছে? মনে হয় যেমন ধরেন আপনি বললেন তার শারীরিক অবস্থা তো খারাপ না, শারীরিক অবস্থার জন্য ট্রিটমেন্টে জেলের ভিতরে ব্যবস্থা আছে। শারীরিক অবস্থা এমন যে এই সমস্ত লোকরে হত্যা মামলার আসামি বা একটা সামরিক বলতেছি স্বেচ্ছাচারী সরকারের দোষর যারা, তারা গট করে এইভাবে বেরোয় যাচ্ছে। তারা যে ওই ক্যাবিনেটে যারা ছিল শেখ হাসিনার ক্যাবিনেটে হত্যাযজ্ঞ চালানোর সময় তাদের দায় কিছুটা আছে। তাদের দায় যে পুরোপুরি ডাইরেক্টলি ইনভলভ না থাকলেও তাদের ট্যাচিট সমর্থন ছিল, মৌন সমর্থন ছিল, এবং তাদের দায় তারা এড়াইতে পারেন না যে এই ইসে থেকে। সেটার জন্য তো অন্তত এই একটা চার্জশিট আসতে হবে বা পুলিশের একটা তদন্ত রিপোর্ট আসতে হবে, যেখান থেকে অন্তত একটু বোঝা যায় যে ওনার এটার সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। এমন কোনো কিছু তো এখন পর্যন্ত হয়নি, মামলা তো শুরুই হয়নি, শুনানিতেই জানে এখন পর্যন্ত। সেখান থেকে মানে ওনাকে জামিন দিয়ে দিল, তো এটা খুবই অবাক করার বিষয়।
এটা একটা সন্দেহের বিষয় আছে, তার কারণ ওকে আমি ডাইরেক্টলি খোল করি নাই, কিন্তু এই যে 1500-র উপরে লোক মারা গেল, হাজার হাজার লোকরে এইভাবে গ্রিভিয়াস উন্ড, অর্থাৎ বাংলাদেশে শোনেন, বাংলাদেশে পেনাল কোডে আছে যে গ্রিভিয়াস উন্ড যদি তারা করে, মানে চরম আঘাত করে, তাদের যাবজ্জীবন পর্যন্ত দেওয়া যায়। এবং এইটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পর্যন্ত জুরিসডিকশন আছে, এবং সেশন কোর্টে ডিস্ট্রিক্ট জাজ সেশন কোর্টে জাজের জুরিসডিকশন আছে। এটা সিরিয়াস ব্যাপার। হত্যা মামলায় যাবজ্জীবন দেওয়া যায়, ফাঁসিও দেওয়া যায়, ইট জাস্ট 1 ডিগ্রি নিচে। এই যে যারা 83, যদি আমার মানে শুনে থাকি কারেক্টলি, যে 80টা ছেলের চোখ চলে গেছে, এই ধরনের ব্যাপার, এটা সিরিয়াস অফেন্স। এনিবডি কুড গো টু জেল ফর লাইফ টাইম, যাবজ্জীবনের জন্য। এদের তো ওই সরকারের ক্যাবিনেটে থেকেই তারা গিলটি বাই অ্যাসোসিয়েশন। এটা যদি আইনত পড়বে না, কিন্তু তারা আমার মনে হয় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই সরকার যারা হত্যাযজ্ঞ চালাইছে, এই ক্যাবিনেট তো কেউ তো এটা প্রোটেস্ট করে নাই, কেউ তো এটার করে নাই। তো তাদের উদ্দেশ্য ছিল এই ক্যাবিনেটের যে বাংলাদেশের পেনাল কোডের 34-35 আছে, কমন উদ্দেশ্য থাকলে তারাও দোষী হতে পারে। তো এই ক্যাবিনেট যে এই যে শেখ হাসিনার নেতৃত্বে যে ক্যাবিনেট ছিল, যারা এই হত্যাযজ্ঞ চালাইছে, তাদের সবই ওই আইনের আওতায় পড়তে পারে, কম বেশি তাদের সাজার পরিমাণ কম বেশি হতে পারে। তো সেক্ষেত্রে তো তাদের একটা দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা তারা কিভাবে এড়ায় যায়, এবং তাদের এত বাংলাদেশের কোর্ট কাছারি কি এত সাথে সাথে এখন, আগে ছিল আমি বলবো যে শয়তানের আড্ডাখানা, তার কারণে আসামি বান্ধব হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি বলছি এর আগে ছিল একজনের দেখা গেছে যে কোনো কারণ ছাড়াই সপ্তাহের পর দিনের পর দিন কাউরে 54 ডেজ, 39 ডেজ, 40 ডেজ রিমান্ডে দেওয়া হয়েছে, বারবার তথ্য পাওয়া যাচ্ছে না, বা তথ্য তারা দিচ্ছে না, মুখ খোলে নাই। আর এরা তো অনেক কিছু জানতো, এদের মুখ খোলানির ব্যাপারে সমস্ত ইসের ব্যাপারে কেন হচ্ছে না? তো সেক্ষেত্রে তাদের এত কুইকলি জামিন দিয়ে দিয়া, বাংলাদেশের কালচারে ওকে সেই কালচারটা জুডিশিয়ারিতে এখানে প্র্যাকটিস হয় না, ওকে এভিডেন্স না থাকলে সে জামিন দিয়ে দেয়। কিন্তু এই দেশের ইসে তো সেটা নাই, সেটা অল অফ এ সাডেন একটা জুডিশিয়ারি ছিল যেখানে সাথে সাথে ইন্টারফারেন্স হলো, জুডিশিয়ারিকে দলীয়করণ করে একটা সিন্ডিকেট ক্রিয়েট করে এইটা হইতো, সেই জুডিশিয়ারিতে রাতারাতি ফেরেস্তা হয়ে গেল, সেটাও তো বলা যাবে না। অ্যাটলিস্ট কিছুটা নর্ম তো থাকা উচিত ছিল যে ওইখান থেকে ট্রানজিশনে আসা। সেটা জাতি প্রশ্নই করতে পারে যে এত কিছু এত শিগগিরই। তারপরে প্রশ্নের সাথে আর একটা জিনিস আছে যে এইটা হয় না যে বিভিন্ন লোক টাকা খেয়ে যদি এইটা করে থাকে, এদের তদন্ত হওয়া উচিত। বা যারা যদি টাকা খেয়ে থাকে, যেই পর্যায়ের লোক না হওয়া কোনো এটা চলে যাবে না মনে হয়। তার কারণে এটা যাওয়া উচিত, যেমন দুদক সংশোধন হচ্ছে। আমি ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূসকে বলবো, অত্যন্ত শ্রদ্ধার সাথে দুদকে কিছু টাফ লোক দেওয়া হোক, যাতে সাথে সাথে তারা ক্ষমতাসীন আছে বলেই, দুদক তো স্বায়ত্তশাসিত অর্গানাইজেশন, ক্ষমতাসীন আছে বলেই যে তদন্ত করা যাবে না এমন তো না। এই ধরনের লোকজন যারা ভয় পায়, ও উনি ক্ষমতায় আছে, ওনার বিরুদ্ধে তদন্ত করা যাবে না, এই সমস্ত লাফাঙ্গাদের দুদক থেকে সরাই দেওয়া হোক, একটা বেটা মানুষ দেওয়া হোক, যেহেতু যার ইন্টিগ্রিটি আছে, ক্যারেক্টার আছে, টাফনেস আছে, যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা আছে। এত অন্যায় অবিচার 1.5 দশকের উপর ধরে এই দেশের মানুষের উপরে হয়েছে, তার সাথে অ্যাটলিস্ট কিছুটা সংহতি তাদের আছে বা সংহতি প্রকাশ করেছে, তারা একটু ব্যথিত ছিল। এই ধরনের রোগ হইলে এইটা কম হবে। আর সাথে সাথে এই সরকারের আন্ডারে কোনো দুর্নীতির অভিযোগ আসলে সুইফট ভাবে সেটা তদন্তে যাওয়া উচিত, যাতে অন্য লোক দুর্নীতি করতে সাহস না পায়। আর যদি ঢিলে ঢালা রিল্যাক্স পরিস্থিতি থাকে, তাহলে সবাই তো কিছু হবে না। আমি বুঝি না যে এই সমন্বয় একটা ছাত্ররা কোথায়, তারা কেন ঢেউ তুলছে না যে এইটা তদন্ত হোক, তাই যেই হোক না কেন, তারা ঘরে ফিরে যাওয়া উচিত না? তাইলে তোমাদের রক্তদান, আমি তাদেরকে বলতে যাব, তোমাদের রক্তদান টোটালি বৃথা গেল। তোমরা বুলেট নিছো বুকে, চোখে, মুখে, শরীরে, অঙ্গলে, কোথায় তোমরা আজকে? তোমরা তদন্ত চাও, যার বিরুদ্ধে হোক না কেন। এখানে কোনো খাতির আর ইসের ব্যাপার নাই, এটা জাতীয় ব্যাপার, আমাদের অস্তিত্বের ব্যাপার। বিষয়গুলো নিয়ে অলরেডি কথা বলছে যে আওয়ামী লীগের প্রতি কিছু কিছু মানে প্রীতি দেখানো হচ্ছে, এই বিষয়ে সরাসরি নাম ধরে না বললেও তারা এগুলো নিয়ে সরব। আপনি যদি দেখেন যে বিএনপির একজন নেতা ময়লার গাড়িতে আগুন দেওয়ার জন্য বিএনপির একজন মানুষকে 82 বছর বয়সে তার ডান্ডা বেরিয়ে পড়ে তারপরে তাকে মরতে হয়েছে। লাশের
শরীরের ভেতর আমরা দেখেছি যে ডান্ডা বেরি পরানো, এটা তো সেই বাংলাদেশ। 54 দিন টানা শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, তাকে অর্ধ মৃত অবস্থায় তাকে কোর্টে তোলা হয়েছে, পুলিশের কোলে করে তারপর তাকে কোর্টে নিতে হয়েছে। আর এখন হচ্ছে গিয়ে লোকজন রিমান্ডে গিয়ে শুনছি যে তারা নাকি নির্দিষ্ট ব্র্যান্ডের আপনার এসি চাচ্ছে, এবং তারা বেরোচ্ছেও খুব জামাই আদর নিয়ে, তারপর বেরোচ্ছে শরীরে কোনো মানে মারধর কোনো কিছু। আমরা সেটা চাইও না, কিন্তু রিমান্ড গুলো আসলে ওই আগের মতো হচ্ছে না। তো এখন এই যে বিষয়গুলো, এখানে আমার একটা কথা আছে যে আগে ট্র্যাডিশনালি কি এই যে রিমান্ডের বা পুলিশ কাস্টডি কি এসি দেওয়া হতো? এসি দেওয়া হতো না। এখন যারা জেলে যাবে কোনো এসি না, আগে যে অবস্থায় সারা জীবন ধরে যাওয়া হয়েছে সেইখানে, এইখানে তাদের এসি দেওয়া কেন হচ্ছে? এটা বাংলাদেশের আইনের ভায়োলেশন। ভালো, কেন তাদের প্রেফারেন্সিয়ালস অর্থাৎ কি বলবো অগ্রাধিকার দেওয়া হচ্ছে? এরা কোন আইনে অগ্রাধিকার পাচ্ছে? পুলিশকেও বলতে হবে। এক্ষেত্রে আমি শুধু সমন্বয়কদের বা ছাত্রদের দোষ দিচ্ছি না, এই যে জামাতের লোকজন এই যে তারাও বা কেন কথা বলছে না? বিএনপি কেন কথা বলছে না? তারাও কি বটঅফ হয়ে গেছে? তারাও কি বন্ধুত্বের খাতিরে টাকা পয়সা নিয়ে চুপ হয়ে যাচ্ছে? কেন তারা? এই ক্ষেত্রে জামাত আর বিএনপির বেশি এগিয়ে আসা উচিত। তারা বলা উচিত যে আমরা রাজনৈতিক, তাদেরও তো এই আত্মীয় না হলে আমার অ্যাসেসমেন্ট অনুযায়ী আমি বলবো তাদের এই আন্দোলনের সাথে সংহতি নাই। তার কারণ আন্দোলনের সংহতি ছিল একটা বৈষম্যমূলক। এটা তো বড় বৈষম্য। 8-10 জনের এসি দেওয়া হচ্ছে না, কিন্তু এই স্বৈরাচারের দশক যারা লুটপাট করেছে জাতীয় সম্পদ, যারা মানুষের পক্ষে গুলি করেছে, মানুষের সম্পদ লুটপাট করছে, রাষ্ট্রযন্ত্রটা ভেঙেছে, তাদের এসি দেওয়া হচ্ছে। এটা কোন ধরনের ব্যাপার ভাই? আমি বুঝি না বাংলাদেশের সুপ্রিম কোর্টের লয়াররাও কি বলতেছে। ওই তারা রিট পিটিশন না করে যে এই যে পুলিশ ডিবি যারা দিচ্ছে যে কেন এসি দেওয়া হয়েছে, এই ব্যাখ্যা করো কোন আইনে দেওয়া হয়েছে। তাদের তো রিট পিটিশন করা উচিত। একটা তোড়জোড় পরে, এবং বিএনপি, জামাত, নিউজ পেপার, সাংবাদিকরা এরাও সোচ্চার হওয়া উচিত। সমস্ত সোসাইটি সোচ্চার হওয়া উচিত। আপনি এমনি দুইজনে এইখানে বসে চিল্লাইলে তো হবে না, কিন্তু এদের সবাই সোচ্চার হওয়া উচিত এবং এদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রুল হওয়া উচিত। কেন আইনের প্রসিজার কনভেনশনাল প্রথা ভেঙে তাদের অগ্রাধিকার ভিত্তিকে এসি বিভিন্ন তাদের হেরেমখানা বানানো হচ্ছে? সেখানে পুলিশ কাস্টডিতে হেরেমখানা না। এইটাই এই দেশের জনগণ, আপামর জনসাধারণ সারা বাংলাদেশে যেভাবে পুলিশ কাস্টডিতে থাকে এরাও সেইভাবে থাকবে। এই যে অগ্রাধিকার ভিত্তিতে, এইটা আইন বিরোধী, এইটা পুলিশের কালচার বিরোধী, পুলিশের প্রথা বিরোধী, এইটা টোটালি ইল্লিগাল। এবং এইটা দেওয়ার জন্যই এইসব লোকজনের বিরুদ্ধে বিচার হওয়া উচিত। পয়েন্ট ব্ল্যাঙ্ক, এর কোনো জাস্টিফিকেশন নাই। মনে করতেছে আমরা গেলে আমাদের এসি দিবে। সম্ভবত লালমনিরহাটের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেই 5 তারিখের আগে থেকেই সে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে আসে, এবং সে আবার এই 5 তারিখের পরেও আবু সাইদকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার বাড়িতে গিয়েছে, সেটা নিয়ে সে কটাক্ষ করেছে। চাকরিতে থাকা অবস্থায় এই বিপ্লবী একটা সরকারের আমলে সে এগুলো করছে, তার ব্যাপারে কোনো ব্যবস্থা নাই। এবং তাকে নিয়ে যখন কিনা ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, এখন সেটা নিয়ে অভিযোগ উঠেছে আলী ইমাম মজুমদার সে সরাসরি তাকে ব্যাকআপ দিচ্ছে যে তাকে বহিষ্কার করা যাবে না। অনেক লেখালেখি চাপাচাপির পরে সব শেষ পর্যন্ত তাকে বহিষ্কার করা হচ্ছে। কিন্তু সে তো শুধু বহিষ্কার না, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হইতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে শাস্তির আওতায় আনতে হবে। মানে কারা এদেরকে বাঁচিয়ে দিচ্ছে, কারা? এটা কি মনে করছেন? মানে আমি ঠিক বুঝতে পারছি না যে দেশটা চালাচ্ছে বা কারা, বিএনপি জামাতি বা কোথায়, আর আওয়ামী লীগ এখনো কি আসলে দেশের রাষ্ট্র ক্ষমতায় আছে এরকম মনে হচ্ছে কিনা আপনার? রাষ্ট্র ক্ষমতায় না থাকলেও আছে, তাদের দোসররা আছে, তারাই রাষ্ট্রের দিকে চালাচ্ছে। যেমন আলী ইমাম মজুমদারের বিরুদ্ধে তার মন্ত্রণালয়ে অভিযোগ উঠছে যে এতজন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে অন্য দেশের সরকারের দিয়ে, এবং 200 কোটি টাকা লেনদেন হয়েছে। এই অভিযোগ সম্পর্কে জানি না কতটুক সত্য কতটুক মিথ্যা, বাট এর তো একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। এবং 200 কোটি টাকা যদি লেনদেন ইনফ্যাক্ট হয়ে থাকে, আমরা জানি মোখলেসুর রহমানের 10 কোটি টাকার অ্যাসুরেন্স দিয়েছে, আর 190 কোটি টাকা কোথায় গেল? এখনো যদি কোনো বিদেশি সরকার আমাদের সরকারের নিয়ন্ত্রণ করে, এবং এইটা একটা শোনেন, এই অভিযোগটা যদি সত্যি হয়, এটা শুধু ঘুষের মামলা না, এটা রাষ্ট্রদ্রোহীর মামলা। কেন আমি আপনারে বলি রাষ্ট্রদ্রোহী মামলা? তার কারণ আমার দেশের আমলা আর এক দেশের কথা শুনবে, রাষ্ট্রের প্রতি তার আনুগত্য কোথায়? সে তো রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে।
যে আমাদের ভাইটাল পজিশন গুলো 50টা ডিসি, 50টা ডিস্ট্রিক্টের জেলা প্রশাসক, অ্যাডমিনিস্ট্রেটর অফ দ্য ডিস্ট্রিক্ট, আর ইন দ্য অ্যাবসেন্স যে কোন নির্বাচিত প্রতিনিধি নাই, তারাই ওই ডিস্ট্রিক্টের হত্যা করতে এখন। এদের নিয়োগ নেবে টাকা খেয়ে। এই বাংলাদেশটা কি মগের মুন্ডুক হচ্ছে? রাজনৈতিক মানে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়ে গেছে। এই সরকার আসলে এই ধরনের অভিযোগ আসাটাই বড় ব্যাপার। এবং আমি শুধু বলবো যে এই ধরনের অভিযোগ যদি মিথ্যা যারা এনে থাকে তাদেরও বিচার হওয়া উচিত। আর এটা রাষ্ট্র, এই যে জিয়াউদ্দিন এন্ড মোখলেসুর রহমান, এরা যাবে কথাবার্তা বলতেছে, তাদের ডিমিনার দেখে হয়, তবু আমি সে ব্যাপারে কোনো কথা বলতে চাই না। এর একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আর আলিম মজুমদার, এনার যথেষ্ট ইন্টারাকশন ছিল আওয়ামী লীগ সরকার বিভিন্ন রাজনীতিবিদ, উনি লং টাইম সরকারি দায়িত্বপূর্ণ এক্স সেক্রেটারি ক্যাবিনেট, তো উনি কেন এত করবে? তাপসী তাবাসসুম যাই বলেন না কেন, এটা তো সত্যি সে রাষ্ট্রবিরোধী কার্যবিধি ভঙ্গ করেছে। কার্যবিধি ভঙ্গ করার পরে তার তো সেই হিসাবে ব্যবস্থা নেওয়া উচিত। আমি জানি না এটা ক্রাইম হয়েছে কিনা, বাট তার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। সে আর কার স্বার্থে কি জন্য এটা করলো এবং কেন এটা করলো। একটা প্রতিষ্ঠিত সত্যি, সে যেমন এই চেতনায় এটা কেলে মীমাংসাতে না, হাজার হাজার লোক হসপিটালে, এতটা লাশ মারা গেছে, এত ছবি, এটা মীমাংসিত সত্য না। এইটা সে আমি যদি বুঝে থাকি তার কথা, যে 30 লক্ষ শহীদ হয়েছে, এই ডাটাটা তো কোনোদিনই সত্যি না। এটা একটা গোরাস এক্সাজারেশন। আমি বলি কেন, আমি ব্যাখ্যাটা দেই। বাংলাদেশ স্বাধীন হয়েছিল হয়েছিল এই কি বলে, স্বাধীন হয়েছিল 16ই ডিসেম্বর। জানুয়ারির ফার্স্ট উইকে লন্ডনের ঘোষণা আসলো যে 30 লক্ষ লোক শহীদ হয়েছে। 16ই ডিসেম্বর তো জানুয়ারি ফার্স্ট উইক। এখানে কি সেই সময় কি কোনো সরকার ছিল? কোনো পরিসংখ্যান ব্যাপার ছিল? কোনো জরিপ বিভাগ ছিল? কোনো কিছু ছিল? সরকারের কিছুই ফাংশন হয়েছিল? কিছুই হয় নাই। এই জরিপটা কে করলো সেই সময়, যে 30 লক্ষ লোক? সিরাজ আলম খানের বই আছে, আর এক ডিপ্লোম্যাটের বইতে আছে, দেখবেন যে সেখানে তারা বলা হয়েছিল 3 লাখের মতো। 30 লক্ষ দিয়ে একটা ইলিয়াস ভাই, একটা জিনিসটা খুবই ট্রাবলসাম, খুবই বিরক্তিকর, বা কি বলো, আপত্তিজনক। একটা স্বাধীন রাষ্ট্র শুরু হবে একটা মিথ্যে পরিসংখ্যান দিয়ে শুরু হবে না। তাহলে জাতিটা কি মিথ্যের, এই যে 54 বছরের যত জাতিটাই মিথ্য পরিসংখ্যান নিয়ে আজও ভাসছে। আমাদের সত্যের সাথে একটা চির পারপিচুয়াল হস্টিলিটি আছে, মনে হচ্ছে যে চিরস্থায়ী সত্যের সাথে একটা শত্রুতা আছে এই রাষ্ট্রের। এইসব ডাটা আজও হয় নাই। কারা শহীদ পরিবার 72-তে এই পর্যন্ত ডাটা সেম। আমাদের সবাই পরে এটা একটা লজ্জাজনক, কলঙ্কজনক অধ্যায়, যে এতগুলো সরকার আসছে। আমি বলবো সব সরকার, নট অনলি আওয়ামী লীগ, বিএনপি সহ যত সরকার হয়েছে জাতীয় পার্টি, এটা একটা কলঙ্কজনক অধ্যায়, এবং কেউ এই কলঙ্কজনক অধ্যায় এটা ফিক্স করতে চায় না। এটা কোন ধরনের জাতি আমরা? জাতি দিয়ে আমাদের নেই। আর একটা কথা বলি, খুবই গুরুত্বপূর্ণ, একটা মিথ্যা দিয়ে, একটা গণহত্যা দিয়ে যে জাতি বার্থ হইলো, জন্মগ্রহণ করলো, সেখানে একটা মিথ্যা তথ্য দিয়ে আমরা আমাদের জাতির যাত্রা শুরু করলাম। দ্বিতীয়টা হচ্ছে কেন কি, যে বাংলাদেশের কনস্টিটিউশন রচিত হয়েছিল ইংরেজিতে, কিন্তু কনস্টিটিউশনের প্রিয়াম্বল পড়ে দেখবেন, কনস্টিটিউশন পড়ে দেখবেন যে ওটা বলা হয়েছে যে এটা বাংলায় রচিত হয়েছে এবং ইংরেজি ট্রান্সলেশন হয়েছে। ইংরেজি আর বাংলার ভিতরে কোনো পার্থক্য থাকলে বাংলা প্রাধান্য পাবে, সেটা বাংলা প্রাধান্য পাওয়ার, সেটা আমরা একমত, সেটা ঠিক আছে। আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের ভাষা আন্দোলন হয়েছিল বাংলায়, তো আমরা বাংলাকেই প্রাধান্য দেব। কিন্তু আমরা যে ইংরেজিতে রচনা করে বাংলায় ট্রান্সলেশন করলাম, সেটা গুড়ায় উল্টাই দিলাম, এবং আমাদের জাতীয় দলিল এইটা ভাই, এইটা দিয়ে রাষ্ট্রতন্ত্র শুরু হয়েছে, বাংলাদেশের শাসনতন্ত্র শুরু হয়েছে। সেখানে আমাদের একটা মিথ্যে কথা বলার কি দরকার? আমরা তো বলতে পারতাম যে আমাদের ভাষা অত উন্নত না, আমরা ইংরেজিতে করেছি, কিন্তু এইটা আমাদের বাংলা ট্রান্সলেশন। এইটা একটা সত্যি কথা বলতে, কেন এই জাতির জন্য কেন সত্যি কথা বলতে চায় না? আজও ডক্টর কামাল হোসেন জীবিত আছে, জিজ্ঞেস করেন ওনারা, এই কথাটা কিন্তু সত্যি। এই যে সত্যর দ্বারা কাছে আমরা থাকতে চাই না, ইভেন জাতীয় পর্যায়ে, ইভেন একটা বড় ব্যাপারে, যে ব্যাপারটা দিয়ে জাতির যাত্রা শুরু করে, দুইটা মিথ্যে কথা। একটা হলো 30 লক্ষ, আর এই মেয়ে, এই যে ম্যাজিস্ট্রেট মেয়ে,
এ বলতেছে এই দেশটা প্রতিষ্ঠিত সত্য, এটা প্রতিষ্ঠিত সত্য না। মিথ্যা কথা বারবার বললে আমরা কি ওই জার্মানের জোসেফ গোয়েবলস স্কুল অফ প্রোপাগান্ডায় বিশ্বাসী? সেটার কথা বলি। এখানে হিটলারের একজন প্রোপাগান্ডা লোক ছিল যার মিথ্যে কথা কইতো। তার থিওরি ছিল যে মিথ্যে কথা, একটা মিথ্যে কথা 10 বার 15 বার প্রচার করলে এটা সত্যি হয়ে দাঁড়ায়, তখন মানুষ এটা বিশ্বাস করা শুরু করে। যতবার বলবেন ততবার মানুষ বিশ্বাস করতে থাকবে। জাতি হিসেবে কি আমরা ডু উই সাবস্ক্রাইব টু দ্য জোসেফ স্কুল গোয়েবলস স্কুল অফ প্রোপাগান্ডা? এই গুজবের স্কুলে ছাত্র আমাদের এই জাতি, এই গুজবের স্কুলে কি আমরা কি বলবো সদস্যপদ নিছি? কলঙ্কজনক অধ্যায়। আপনি যদি এই জাতিকে এইসব কলঙ্ক ঠিক করতে হবে, মিথ্যের অবসান ঘটাইতে হবে রাষ্ট্র থেকে। আমাদের দেশে কি হয়, সব সরকার এইটা করেছে। আমাদের পরিসংখ্যান এইটা, যেহেতু সরকারের বদনাম হবে, এইটা বাড়ায় করো বা কমায় করো, এই ধরনের প্র্যাকটিস বন্ধ করতে হবে। নতুবা সরকারের পরে, জাতির পরে মানুষের কোনো আস্থার স্থল থাকে না। আর এখন দেখেন এই গত 16-17 বছরে ঘুষের যে দৌরাত্ম বাংলাদেশের আনাচে কানাচে ছিল, ভাই একটা জিনিস দেখেন, আপনি আমি সবাই জানি একটা কমিউনিটিতে বাস করতে হলে কেউ একটু ভালো ভাই থাকলে তাদের চাঁদা দিয়ে বাস করতে হয়। এটা কোন সোসাইটি? এটা কোন গণতান্ত্রিক অবস্থা? এটা কোন স্বাধীন দেশের পরিশিষ্ট? সরকার কি করছে এ নিয়ে অবশ্য পুলিশ ডিপার্টমেন্ট না ইয়ে নিয়ে একটা স্টিম রোলার চালানো হচ্ছে। আমি ডক্টর ইউনূসকে বলবো, ওই পিনাকিদার কথা বলে যে আপনি টাফ হন, এটা টাফ না হইলে এটা চলবে না। এইটা শোনেন, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তবঘিন্না তার জন্য সমুদায়, একটা কবিতা আছে ভুলে গেছি ভাই, 45-50 বছর আগে, 60 বছর আগে পড়েছি। সেইটা তো হইতে পারে না। এখানে আইন আছে, আপনি আইন এনফোর্স করেন, তার মানে টাফনেস না। আইন এনফোর্স করেন, আইনের ক্ষেত্রে সবাই যদি সমান হয় এবং বাংলাদেশ যদি সেটা বিশ্বাস করে, এই অন্তর্বর্তীকালীনের সরকার যদি সেটা বিশ্বাস করে, তা আইন এক্সিকিউট করেন, তাদের আইন বলবৎ করেন, সেটা যদি কারোর জন্য অশুভকর হয় বা শাস্তি দেওয়া হবে, সেইটাই তো পরিণতি। তার কারণ আমি আইন ভাঙার আগে তো আমার এটা চিন্তা করা উচিত, আমি যখন কাজটা করি তখন আমি ফলাফলটা মেনে নিয়ে করি। এইটাই ইংরেজিতে একটা কথা বলে, ইউ চুজ দ্য অ্যাক্ট, ইউ চুজ দ্য কনসিকুয়েন্সেস। তার মানে তুমি যখন কাজটা করো তখন তুমি ফলটাও চয়েস করো, কাজটা যখন করো তখন ফলটা দিয়ে এক্সপেক্ট করেই করো। তো সেইটা হলো ব্যাপার। এখন এই যে ম্যাজিস্ট্রেটের আপনার কথার উত্তর যদি দেই, চাকরি বিধি লঙ্ঘন করেছে, আর এত বড় একটা আন্দোলনের সেন্টিমেন্টকে, এত লোকের প্রাণ যাওয়ার পরে, এত হাজার লোক হসপিটাল আছে, তাদের সেন্টিমেন্টকে আঘাত করার অধিকার তাকে কে দিয়েছে? তার কাছে এইটা বলেছে এইটা নাকি মীমাংসিত সত্য না। আরে তোমার চোখ কোথায় ছিল? এই মেয়ে চোখ কোথায় ছিল? এই মেয়ের চোখ কোথায় ছিল? আমি তো বুঝি না, বিবেক কোথায় ছিল? তারা তো এই যে এই রাষ্ট্রযন্ত্রের যে আবু সাইদকে নাকি তারই দলের লোকজন গুলি করে হত্যা করেছে, এটা সে দেখেছে। অতএব এটার জন্য হইলো তার ধরা দরকার, যে এটার জন্য তারা ধরা দরকার। এই যে মিথ্যাবাদী, এইটা যে মিথ্যাবাদী, এই যে মিথ্যা সরকারি অফিসে বসে থাকে, সরকারের জনগণের টাকায় বেতন নিয়ে জনগণের সার্ভ করা উচিত, তা তো রাজনৈতিক কথাই বলা উচিত না। না, তারা খালি ওই 164 না, ওরে ধইরা ওরা আসামি করে 161 নিতে হবে, নিয়ে তারপরে ওরে মামলা পাঠ করতে হবে। ওকে, তারে ধরার একটা উপায় আছে, আমি বলে দিচ্ছি। সেখানে আবু সাইদের হত্যা মামলা হয়েছে না? জি, এরা তো অ্যারেস্ট করা যাইতে পারে যে তুমি এই তথ্য কোথায় পাইলে। সেক্ষেত্রে তো অ্যারেস্ট করে এনে তারে আসামি বা তার জিজ্ঞাসাবাদ করা যাইতে পারে। অ্যারেস্ট না করলে জিজ্ঞাসাবাদ করা যাইতে পারে। সেখান থেকে যদি কিছু বেরোয় আসে, তার কারণ এর কারোর সাথে কি সেই সময় কথা হয়েছে, এর কারোর সাথে কোনো ইনভেস্টিগেটর বা ওই যারা পুলিশের লোক আছে তার সাথে কথা হয়েছে, এই তথ্য সে কোথায় পালো? তো সে কুড বি কল্ড এজ এ উইটনেস ইন সার্টেন ওয়ে। অ্যাট লিস্ট আসামি না হলে উইটনেস হিসাবে তার পুলিশে পিক আপ করা উচিত এবং জিজ্ঞাসাবাদ করা উচিত যে কেন তুমি এটা বললে, কোন তথ্যের ভিত্তিতে, কি দেখি, কি ব্যাপার, তোমার কেউ ইন্ধন যোগাইছে কিনা। তার কারণ এইটা একটা ষড়যন্ত্রের হইতে পারে, যে রাষ্ট্রযন্ত্রের কোনো বিপদে ফেলে দিয়া। সেক্ষেত্রে ডেফিনেটলি রিজনেবল সাসপিশন তার আছে যে তারে পিক আপ করার মতো, তাকে তদন্ত সাপেক্ষে এটা করা যায়। তার কারণ এটা একটা
এই যে ইউনুসরে বলতেছে তোমার কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এই অর্থটা কি? যে ইউনুসের ফল চলে আসতেছে, যে ইউনুস সরকার ফেল করবে। ইট কুড বি এ পোটেনশিয়াল ক্রাইম, যদি তার কাছে তথ্য থাকে, সে যদি কারোর সঙ্গে ষড়যন্ত্র করে এটা বলে, এগুলোর জন্য তার অ্যারেস্ট করা যাইতে পারে। আর আবু সাইদের কেসে তারে পিক আপ করে তারে প্রশ্নবোধ করা যাইতে পারে যে কেন তুমি এই কথা বললে। I'm not sure, I don't have enough facts whether it constitute crime, but it's the potential crime এর ইঙ্গিত বহন করে। সেক্ষেত্রে she could be picked up by পুলিশ এবং সাক্ষী হিসেবে তারে ইন্টারভিউ নেওয়া যাইতে পারে যে তার কাছে আর কোনো ইনফরমেশন এর আছে কিনা এবং হোয়াট কামস আউট অফ ইট। এই মেয়ে সরে যাওয়া উচিত না, এই মেয়ের অ্যাটলিস্ট এইগুলো হওয়া উচিত। সেইটা হলো ব্যাপার। বাংলাদেশের বিএনপি জামাতের যারা আছে তাদের উচিত করে খুঁজে বের করে ওরে পুলিশ যদি নাকি অ্যাক্ট না করে আপনাদের কি সেটার রিঅ্যাকশন দেখাইতে হবে, কারণ এটা একটা বিপ্লবী সরকার, বিপ্লবের মধ্য দিয়ে বর্তমান এই স্বৈরাচারী সরকার বাংলাদেশ থেকে পালিয়েছে। সো সবকিছু আইনের মধ্য দিয়েই যাইতে হবে, নট নেসেসারি। আমি একটা কথা বলতে চাই, বিএনপি জামাত রাজনৈতিক দলগুলো তারা সংস্কারও চায়, নির্বাচনও চায়, তা সংস্কার তো করতে দিতে হবে। আমি একটা কথা বলি, আমরা এর আর একটা সেগমেন্ট করতে চাই, শোনেন একটা কথা বলি, এই যে কি মনে করেন, আপনার ওপিনিয়ন চাই আমি, প্রশ্ন তো আপনি আমার করবেন না, আমি একটু করি। এই যে অধপতন, এই যে 16-17 বছর বা তার আগে থেকে এই যে রাজনৈতিক রাষ্ট্র কাঠামো গেলে ঘুষ নেয়, গেলে চাঁদাবাজি হয়, গেলে ক্রাইম করে, এক শ্রেণীর লোক আইনের ঊর্ধ্বে থাকে, এইটার উৎসটা কোন তো? এটা কি রাজনীতিবিদের দুর্বলতা না আমলাদের দুর্বলতা? আর একটা কথা বলে ফেলি, আপনারা অ্যান্সার দেওয়ার আগে একটা প্রিটেক্সট দিই আপনার। এই আমলাদের চালায় কারা? রাজনীতিবিদরা। তার কারণ তারা ক্ষমতায় বসে দিক নির্দেশনা দেবে, এই পলিসি তুমি এক্সিকিউট করো। ওদের কাজ কিন্তু এক্সিকিউট করা পলিসি, ওদের কাজ অন্য কিছু না। ওরা রাষ্ট্র চালানির, ওরা সিভিল সার্ভেন্ট, সিভিল বিউরোক্রাসি। এই রাজনীতিবিদরা, মন্ত্রীরা, যারা সরকার আছে, তারা তাদের এবং আইন অনুযায়ী এবং তাদের নীতি অনুযায়ী ওদের প্রশাসন চালানো উচিত। তো এর জন্য দায়ী কারা? এই যে রাষ্ট্রের যে অধপতন, এর জন্য দায়ী কেনা? আমলাতন্ত্রের অধপতনের দায়ী করা? বলেন তো আপনার ওপিনিয়ন, আপনি তো খুব প্রমিনেন্ট সাংবাদিক। এটার জন্য আসলে এককভাবে কাকে দায়ী করব? আমরা যদি বলেন, আমি অ্যানসারটা দেই, দেখেন আপনার পছন্দ হয়। এর জন্য পুরা দায়ী, এককভাবে দায়ী না, ওরাও দায়ী আছে, কিন্তু ওদের দায়িত্বটা জানেন? ওদের দায়িত্বটা হচ্ছে কেন, বাপ মা যেমন ছেলে মেয়েরে পরিচালনা করার আছে না, এখন বাপ মা যদি ছেলে মেয়েরে মানুষ করতে ব্যর্থ হয়, তা ছেলে মেয়ে তো খারাপ কাজ করবেই। রাষ্ট্রের এই মন্ত্রী, রাষ্ট্রের সরকার হলো রাষ্ট্রের বাপ মার দায়িত্ব, সেই সময় অভিভাবকের দায়িত্ব নিয়েই রাষ্ট্র চালায়। সত্যি কিনা এটা? আমার মনে হয় আপনি ডিসএগ্রি করবেন না। এর জন্য হলো রাজনৈতিক অধপতন দায়ী, রাজনৈতিক দলের দেউলিয়াত্তা দায়ী, রাজনৈতিক দলের নৈতিকতা, অব্লিগেশনে দায়িত্বহীনতা এবং দেউলিয়াত্বের জন্যই দায়ী। আমি আর একটু করে বলি, বলি এই যে দেখেন যে আমার যতদূর জানি 91-এতে এই নমিনেশন বাণিজ্য শুরু হয়েছে। সেটা অল্প ক্ষেত্রে, আমি টোটাল ডিটেলস আপনার না বলি, 2 দলেই শুরু হয়েছিল, কিন্তু খুব লিমিটেড ওয়েতে। এর আগে হয়েছে দায়িত্ব টাকা পয়সা নিয়ে হয়েছে কিনা জানি না, তথ্য নাই, বাট খাতিরে হইতো, সম্পর্কে হইতো। এই যে নমিনেশন বাণিজ্য, এই নমিনেশন বাণিজ্য যে 10 কোটি টাকা দিয়ে নিচ্ছে, নমিনেশন নিচ্ছে, সে এমপি হচ্ছে, সে মন্ত্রী হচ্ছে, তার প্রাইমারি ফিকাসটা কি হবে? এই 10 কোটি টাকা তো তার ইনভেস্টমেন্ট। এইটা রাজনীতিরে একটা ব্যবসায় পরিণত করেছে। আর এই 10 কোটি টাকা দিয়ে, 50 কোটি টাকা দিয়ে, 200 কোটি টাকা দিয়ে, 300-500 কোটি টাকা দিয়ে, ওই সময় তো ওই টাকার ভ্যালু ছিল না, আজকাল যা দাঁড়াইছে 200-300-500 কোটি টাকা কোনো ব্যাপারই না। তো এইটা দিয়ে তারা আর 1000 কোটি টাকা, 1500 কোটি টাকা কামাই নিচ্ছে। তাদের দায়িত্ব পুরো ভুলে যাচ্ছে। তারা কি করতেছে, যেমন ধরেন এই কুলাঙ্গার, খুনি, হত্যাকারী, গণহত্যার দায়ী এই যে আসাদুজ্জামান কামাল, এ কি করেছে, ওই যে পুলিশের সমস্ত সিভিল সার্ভেন্টে নিয়োগ করে চাঁদাবাদি করেছে, তাদের করতে দিচ্ছে লাগামহীন গতিতে, তার বাঘটা সে নিছে।
এটা তো মনে হয় প্রমাণিত সত্য, এবং আমি নিজেও বহু বড় পুলিশ অফিসারদের সাথে আলাপ করেছি, তারপর উনরা বলিছে যে উনি বাগ নেয় সেগুলো সব। এটা অত্যন্ত আমি তাদের নাম বলছি না, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জানা। তো এই যে লোকটা যার আইন শৃঙ্খলা দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করার মেজর দায়িত্ব ছিল, এটা তো প্রাইম মিনিস্টার করতো না, উনি করতো। তো উনি যদি এই যে চাঁদাবাজির সাম্রাজ্য করছে, উনি যদি ঘুষের বাণিজ্য করতে সবাইকে লেলিয়ে দেয়, উনি বাঘটা নেয়। আর উনার নমিনেশন দিয়া উনি নিশ্চয়ই নমিনেশন উনি এমনি পাইলো, কিন্তু আর 300 এমপির ভিতরে কয়জন তাদের যোগ্যতার ক্ষেত্রে নমিনেশন পাইছে আই ডোন্ট নো, বাট মেজরিটি লাস্ট 2-3 ইলেকশনে এরা নমিনেশন বাণিজ্যের মাধ্যমে টাকা দিয়ে নমিনেশন নিছে। এইটা সত্যি কথা। আমার মনে হয় আপনারা তো ওই অনুসন্ধিৎস বা ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এটা বাই করতে পারবে। আমার মনে হয় এটা আজকাল আর কেউ ডিনাই করে না। তারা এসে কি করেছে, রোড গার্ড যত জায়গা হয়েছে, আর তাদের লোকাল এজেন্টরা করেছে কি, এই মানুষের কাছে সাদাবাজি করেছে, কাছের থেকে সাদাবাজি করেছে। ইভেন ভাই আপনার বাড়িতে একটা ভালো বাড়ি বানাইলেও সাদাবাজি হচ্ছে, এটা আগে হয়েছে, বর্তমানে হচ্ছে। এই যে কারণটা কি, তার আর উপরের লোকজন যেহেতু নমিনেশন কিনেছে তাদের কাছ থেকে, আপনি তো একটা শো করলেন যে গোলাম মোল্লা রনি 10 লাখ টাকা দিয়ে বিএনপি নমিনেশন নিচ্ছে। গোলাম মোল্লা রনি খুবই মৃদু একটা মৃদু ভাবে এটা ডিনাই করেছে। আর এটা ডিনাই করেন, উনি তো এটা নিয়ে কিছু বলেনি নেই, এটা আলাপই আসেন নাই উনি আল্লাহর কাছে সেটা দিয়েছেন দলামি। আর যে ব্যক্তির টাকাটা দিচ্ছে উনিও এটা ডিনাই করে নাই, তার মানে এটা কি, এটা অনেকটা অ্যাডমিটেড। ডিনাই করছে না যে আরো ইনভেস্টিগেশন হইতে পারে, এই ভয়তে, আপনার ভয়তে এরা ডিনাই করতেছে না যে আমি যদি ইলিয়াস রে খেপাই তাইলে আরো 10টা বাইট করবে না বা চাইতে যাই। আমি তো সেই রিডিং নেই। তো এই গোলাম মোল্লা রনি টাকা দিয়েছে, এ কি করতো, তার তো বহু আছে, তার পটুয়াখালী না কোথায় তার বাড়ি ভেঙে দিছে, জেলা প্রশাসন যেহেতু জায়গা দখল করেছে। আরো বহু আমি দেখছি খালেদ মহিউদ্দিনের সাথে সেদিন তারা খুব জড়িছে, আপনি এই করেছেন ওই করেছেন, সে তেমন কোনো উত্তর দিতে পারে নাই। সে উত্তর দেয় কি অত্যন্ত বেগ, এইগুলা ঠিক না, আমার বিরুদ্ধে এই স্যার আমি করেছি কিনা করেছি সেটাও উত্তর দেয় না। কিন্তু ষড়যন্ত্র আছে, তো বুলশিট অবান্তর কথাবার্তা। এই ধরনের রাজনীতিবিদরা যদি থাকে তাদের সে তো অধপতন হতে বাধ্য। আর যখনই আপনি কথা তুলবেন আপনার বুকে এদের দোষরা গুলি করবে, এইটাই তো। এইখানে আমি এই তত্ত্বাবধায়ক সরকারের একটা বিরাট নিরাপত্তা, আমার মনে হয় তার আসল কারণটা, এই রাষ্ট্র পতনের বা রাষ্ট্রের আসল কারণটা নির্ধারণ করতে 6টা কমিশন হয়েছে, কিন্তু রাজনীতি সংস্কারের কোনো কমিশন হয়নি। এইটা নিয়ে যেমন ধরেন, এইটা নিয়ে নির্বাচন পদ্ধতি শেষ হবে ভাই, নির্বাচন যারা করবে তারা যদি রটেন হয়, তারা যদি পচা গন্ধা হয়, তাইলে তো এই নির্বাচন যেভাবেই করেন আপনি, ওকে জনগণ ভোট দেবে, জনগণ তো উপায় নাই। 5 জন দুর্নীতিবাদ, 5 জনে দেখবে যে কে একটু কম, তারপরে ওই ক্ষমতা পেয়ে আরো বড় দুর্নীতিবাদ হয়ে যাবে। এটা কোনো সলিউশন না। তো এই রাজনীতি কিভাবে ঠিক করা যায়, নমিনেশন বাণিজ্য কিভাবে করা, যোগ্য ক্যান্ডিডেট সৎ ক্যান্ডিডেট কিভাবে আসে, এইটা হলো আমি বলবো তত্ত্বাবধায়ক সরকারের প্রাইমারি টাস্ক। যাতে এই বিলাট শেড আবার না হয়, যাতে এই রাজনীতির দুর্নীতির পঙ্কিলতায় আবার জাতি নিমজ্জিত না হয়, এবং জনজীবন কি বলে বিপর্যস্ত না হয়, অ্যাডমিনিস্ট্রেশন বিপর্যস্ত না হয়। আপনি চিন্তা করেন, আপনারা দুই একটা দেখছি যে নট অনলি রাজনীতিবিদ, সাংবাদিকরা ছিল জাতির আয়না, বিবেক। সেখানেও প্রতিটা সাংবাদিক বিভিন্ন ভাবে চাঁদা তুলতেছে আগাম ভাবে, সেইখানে কেউ বাধাগ্রস্ত করলে তার ভিতরে হচ্ছে। এ কোন সোসাইটি? আমি সাংবাদিকতায় যাবেন সেইটা, পুলিশে যাবেন সেইটা, আইন বিভাগে যাবেন সেইটা, বিদ্যুতের বিল দিতে যাবেন সেইটা, গ্যাসের বিল দিতে যাবেন সেইটা, কোন অফিসে কোনো কাজ করতে যাবেন সেইটা। কোথায় আছি আমরা? কোথায় স্বাধীনতার চেতনা? স্বাধীনতার ধরেন 71 সালের চেতনা ভাই কই, জুলাই আর 2024 এর চেতনাই কই? কিন্তু সে ব্যাপারে তো কোনো উত্তর দেখছি না, এ ব্যাপারে কোনো উত্তর দেখছি না। এ ব্যাপারে সরকার একটা কমিশনও করে নাই। রাজনীতিবিদরা তো করবে না, এগুলো সব রটেন পচা, তার কারণে এত বছর ধরে এরা পুষে গেছে। এমন কোন রাজনীতিবিদ নাই যে সরকার যায় ক্ষমতার টাকা সুযোগ সুবিধা নেয় নাই। 2-1 জন যদি থাকে তাদের আমি স্যালুট জানাই, এই পঙ্কিলতার ভিতরে থাকলে সেখানে তো কোনো উদ্যোগ দেখছি না। সেখানে উদ্যোগ নিতে হবে, সেখানে উদ্যোগ ছাড়া এই রাষ্ট্রযন্ত্র
সমস্ত বিপ্লব ব্যর্থ হইতে বাধ্য। আজকেরটা হয়ে গত 71টা হয়েছে, 24 জুলাইটা হবে, ভবিষ্যতে আবার একটা ফুসে ফেলে উঠে, সেটাও অন্ত। মানুষ রক্ত দিতে থাকবে, জনজীবন সাফার করতে থাকবে, ছাত্ররা সাফার করতে হবে, এডুকেশন সেক্টর সাফার করতে। ও এডুকেশন সেক্টরে দেন কি দুর্নীতি, ভাইস চ্যান্সেলর শিক্ষক হয়েছে কি। আর এই যে অসুস্থ রাজনীতি সমস্ত সেরে গেছে। সাংবাদিক দেখেন, ও জাতীয়তাবাদী আইনজীবী সাংবাদিক, জাতীয়তাবাদী কি সাংবাদিক, আওয়ামীপন্থী সাংবাদিক, এটা কোন ধরনের ভাই সাংবাদিক? কি একটা ঘটনা কি আওয়ামী লীগের অনুযায়ী বর্ণনা দেবেন, জাতীয়তাবাদী বিএনপির অনুযায়ী বর্ণনা দেবে? কোন একটা ঘটনারে কিভাবে তারা চেঞ্জ করতেছে? কোথায় যাবেন আপনি? কিন্তু এই যে এইখানে তো কেউ বলতেছে না এই ব্যাপারে যে রাজনীতি সংস্কার করেন, এবং রাজনীতি সংস্কার হতে হবে খুব টেকসই, খুবই মজবুত পাবে। সে ব্যাপারে আপনি যদি রাজি থাকেন, আরেকটা সংস্কার আমাদের করা উচিত। এ ব্যাপারে বহু কথাবার্তা আছে, এবং সেখানে আমরা কিছু বিদেশের রাজনীতি কিভাবে সংস্কার হয়েছে সে ব্যাপারে আমরা কিছু ডাটা, তথ্য, আইনগত ভিত্তি তুলে ধরতে পারি। আমার মনে হয় এই সরকারের, আমরা এই সরকারটা সফল হোক। ডক্টর মোহাম্মদ ইউনূস সারা পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন কঠিন কঠিন কাজে তিনি সফল হয়েছেন। আমরাও আমাদেরও গর্বে আমাদের বুক ভরেছে যখন দেখেছি যে জাতিসংঘে এখানে সাইড লাইনে গিয়ে তারপরে একজন মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট তিনি গিয়ে তাকে জড়িয়ে ধরেছেন। এটা ইতিহাসে এই প্রথম। তো এই জায়গাগুলো আমাদের ভালো লেগেছে, এবং আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে বাংলাদেশের ভালো কিছু হোক, এবং সেটার জন্য আমাদের যদি সমালোচনা করতে হয় আমরা সেই গঠনমূলক সমালোচনা করে যাব, এবং অবশ্যই আমরা পরের আরেকটি অনুষ্ঠানে আপনার এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ মতামত শুনবো। সেলিম ভাই, তো একটা কথা বলে দিই, শিওর আমরাও চাই উনি সফল হোক। আমি আগেও আপনার সাথে বলেছি, ডক্টর ইউনূসের মতো সেলিব্রেটেড লোক কন্টেম্পোরারি ওয়ার্ল্ডের আজকের সময় ওয়ার্ল্ডেও নাই, অতীতও ছিল না। একটু বলে উনি নোবেল লরিয়েট, তারপরে উনি ব্রিটিশ গভর্নমেন্ট, আমেরিকান গভর্নমেন্ট, ফ্রেঞ্চ গভর্নমেন্ট, দুনিয়ার যত বড় পুরস্কার পাইছে তারে বিশ্ববাসী সেইভাবে সম্মানিত করেছে। তারপরে দেখেন যে বিশ্ব নেতারা তার পিছনে কিভাবে এসে সামান্য ছবি তোলার জন্য লাইন দিচ্ছে, জো বাইডেন করে ধরেছে। তো উনি যদি ব্যর্থ হয়ে যায় তাইলে আর এই জাতি কোনোদিন মাথা ছাড়ে দাঁড়াইতে পারবেন। যারা আজকে নির্বাচন করে প্রধানমন্ত্রী হওয়ার, ওনার জুতো পরিষ্কার করারও যোগ্যতা তাদের নাই। এখন তারা নির্বাচন, যেমন ধরেন নির্বাচন পরিষ্কার সময় দিতে চায় না, কিন্তু আমি মনে করি যে এই পয়েন্টে তত্ত্বাবধায়ক সরকার রাজনীতি সংস্কার না করলে এটা কিছু হবে না। সেই ব্যাপারে তাদের মনোযোগ দেওয়া উচিত। দিস ইজ এ প্রধান কারণ বাংলাদেশের রাজনৈতিক অধবংশ, রাষ্ট্রীয় অধপতনের জন্য এটা প্রধান কারণ। তার কারণ আপনি যদি আপনার নেতাকে শ্রদ্ধাতে না পারলে তাহলে আপনার কোন এটা হবে না। এ ব্যাপারে আমাদের বেশি সোচ্চার হওয়া উচিত। এইটুকুই বললাম। আপনার সাথে আপনার কথায় আমি 100% একমত যে ডক্টর ইউনূসের মতো কোয়ালিফাইড বা যোগ্য লোক আজকে বাংলাদেশে নাই, এবং উনি পারে, ওনার ইচ্ছা থাকতে হবে, ওনারটা হইতে হবে, উনি পারে। তার কারণ উনার বিশ্বের কপারেশন আছে, এখনো মানুষের কপারেশন আছে, এবং উনারে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হচ্ছে, বলা হচ্ছে। বাঙালিরা তো পণ্ডিত, ডক্টর তারা তার নিয়ে কথা শুরু করে যাদের তার দ্বারে কাছে যাওয়ার কোনো যোগ্যতা নেই। এইটুকু আমরা চাই এই গভর্নমেন্ট সাকসেসফুল হোক, এবং এই আকাঙ্ক্ষিত মানে সংস্কার জন্য রূপ পায়। এইটাই আমি বলতে চাই। জি, প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদেরকেও অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, কারণ আওয়ামী লীগের হাতে কোটি কোটি বিলিয়নের ডলার তাদের হাতে রয়েছে। সো তারা সেই টাকা খরচ করবে, তারা আবারও ক্ষমতায় আসার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য তারা সব সময় সার্বক্ষণিক চেষ্টা করবে, এবং প্রশাসন, পুলিশ থেকে শুরু করে সবখানে এখনো তাদের নিয়োগ করা লোকজনই আছে। সো এটা সময় নেবে অবশ্যই এগুলো ঠিক করতে। আমরা বিশ্বাস করি যে সরকার, পরে যে সরকার আসবে, সবাই এই বিষয়গুলো মাথায় রাখবে, এবং আপনাদেরকেও এই বিষয়গুলো খুব গভীরভাবে চিন্তা করতে হবে যে